অনেকদিন বাদে আবারও ফিরে এলাম জাশন মানাও রেডিও চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান খাই দাই বেড়াতে যাইতে। আমি ইন্দিরা মুখোপাধ্যায় আপনাদের সবার প্রিয় অনুষ্ঠানে আমার ট্রাভেল স্টোরি নিয়ে হাজির হলাম। শীত পড়লেই মন উসখুস কাছে পিঠে বেড়ানোর জন্য। উষ্ণতার পারদ নামবে চটচট করে, জাকিয়ে শীত পড়বে, আর তখনই পৌষ সংক্রান্তিতে হবে মকর স্নান। আর সেই স্নান হয় মোহানায়, অর্থাৎ গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। বছরে একটিবার সেই পয়েন্টটি অর্থাৎ গঙ্গাসাগর হয় খবরের কাগজের শিরোনাম। মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ে তার কুয়াশা মাখা ছবি, দূর দূর থেকে আসা তীর্থযাত্রীদের আসা যাওয়ার গল্প, সরকারি রক্ষণাবেক্ষণ, পুছতাছ কেন্দ্র, আরো কত কিছু খবর। সাগর দ্বীপ মেলাময় হয়ে ওঠে। বালুকা বেলায় পায়ের ছাপ পড়ে অগণিত মানুষের। আশ্রম সংস্কৃতির সনাতন ফল্গু ধারা, তীর্থময়তার সঙ্গে কীর্তনের উন্নয়ন, আর কপিল মুনি, সগর রাজা, ভগীরথের গঙ্গা প্রীতি নিয়ে নানা রকম লোকায়ত গল্প, সব মিলেমিশে একাকার হয়ে যায় সেই সাগর পাড়ে। সূর্যের দিকে তাকিয়ে আবক্ষ জলে নিমজ্জিত লাখ লাখ মানুষ সোচ্চারিত হয় মন্ত্রোচ্চারণে। আমরা অনেকেই গঙ্গার উৎসমুখ দেখেছি, অনেকেই দেখেছি তার বিভিন্ন শহরের উপর দিয়ে বৈচিত্র্যময় বহমানতা, কিন্তু তার সাগরে এসে আত্মসমর্পণ, তাও আবার কলকাতার এত কাছেই যে সঙ্গম। এইসব ভেবেই এক অঘ্রাণের নিরালায় পাড়ি দিয়েছিলাম এক ভোরে। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা আর রবি ঠাকুরের দেবতার গ্রাস স্মৃতি তাড়িয়ে নিয়ে চলেছিল আমায়। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে যখন লাখে লাখে মানুষ সমুদ্রে জমায়েত হয়, তখন বুঝি নিরবচ্ছিন্ন শূন্যতা পায় না তারা। কিছুটা হুজুগে যায় মানুষ, কিছুটা যায় পুণ্যি লাভের আশায়, কারণ ঠিক ওই সময়টাই তাদের যাওয়াটা যেন বড় কথা। তারা বুঝি অঘ্রাণের এই শান্তিপূর্ণ শূন্যতা, নিরিবিলি বা সেই অ্যাম্বিয়েন্সটুকুনি উপভোগ করতে পায় না। কিন্তু আমার চাই শূন্যতা, শহরের ভিড় ছেড়ে কোনো এক উইকেন্ডে দুদণ্ড জিরেন। তাই পাড়ি দিয়েছিলাম এমনই এক অঘ্রাণের শীত ভরে। সূর্য সেখানে আপন মনে রং ছড়াতে ছড়াতে বলে ওঠে, পূবের ভোর ভরেছ দু চোখে। সাগর বলে ওঠে, ওই দেখো শান্ত স্নিগ্ধ ঢেউ, একটা দুটো শামুক ঝিনুক পেলেও পেতে পারো। আর মন্দির বলে ওঠে, আমি এখানে আবহমান কালের মহাস্থবির জাতক, বসে আছি তোমার দেশের কিংবদন্তির দলিল সাজিয়ে। সেই কিংবদন্তির ছোট্ট কাহিনী আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সে কাহিনী সত্য যুগের। সে যুগে স্বর্গ বলা হতো উত্তরের উচ্চতর হিমালয় পর্বতকে, মর্ত হলো সমগ্র সমতট ভূমি আর্যাবর্ত, আর পাতাল হলো সমগ্র দক্ষিণের নিম্নভূমি। জল জঙ্গলে পরিপূর্ণ সাপত সংকুল, খাল, ডোবা, নালা আর সাপখোপের আখড়া। এই দুর্গম পাতাল রাজ্যটি ছিল সাধারণের অগম্য স্থান। ইক্ষ্বাকু বংশের রাজা সগর অশ্বমেধ যজ্ঞের একটি অশ্বকে মন্ত্রপুত করে ইচ্ছা ভ্রমণে ছেড়ে দিয়েছিলেন। সে ফিরলে অনুষ্ঠান, যাগ, যজ্ঞ সব হবে ঘটা করে। বলিদান হবে, তার রক্ত মাংস আহুতি স্বরূপ উৎসর্গীকৃত হবে যজ্ঞের আগুনে। সগর তার 60,000 পুত্রকে নিয়োগ করেছিলেন অশ্বটির রক্ষক রূপে। এদিকে দেবরাজ ইন্দ্র ভাবলেন, যদি এই অশ্বমেধ যজ্ঞের সফলতার কারণে সগরের মনস্কামনা পূর্ণ হয়, তাহলে তো উনি স্বর্গরাজ্য হারাবেন। তাই রাতারাতি অশ্বটিকে সবার অলক্ষ্যে পাতালে সরিয়ে দিলেন। পাতাল প্রদেশে এক আশ্রমে ধ্যানমগ্ন কপিল মুনির কাছাকাছি অশ্বটিকে বেঁধে রাখলেন ইন্দ্র। স্বর্গ মর্তের সর্বত্র অশ্বটিকে খুঁজে না পেয়ে সগর রাজার 60,000 পুত্র পাতালে অনুসন্ধান করে এক মুনির কুটিরের সম্মুখে অশ্বটিকে বাঁধা অবস্থায় দেখতে পেল। তারা ভাবল, এই মুনিই বুঝি অশ্বচোর। ধ্যানমগ্ন কপিল মুনি ক্রোধের বশে সকলের 60,000 পুত্রকে ভস্মীভূত করলেন। সেই 60,000 পারলৌকিক ক্রিয়ার তাগিদে স্বর্গ থেকে নাকি গঙ্গার ধারাকে নামিয়ে আনা হয়েছিল। এই হলো গঙ্গাসাগরের গল্প। ভগীরথ চলেছিলেন গঙ্গার পিছু পিছু।
কিন্তু নাছোড় গঙ্গা একবার লুকোয় গুহার মধ্যে, তো আর একবার প্রবেশ করে গিরিকন্দরে। আবার খলখল করে সে বয়ে চলে, তো আবার নানা অছিলায় হারিয়ে যায় ভগীরথের চোখের সামনে থেকে। সুউচ্চ পর্বত শৃঙ্গ থেকে কি করে সে লাফিয়ে পড়বে? স্রোতস্বিনীর আছড়ে পড়া কি আর ধরিত্রী সইতে পারে? রসাতাল হয়ে যাবে পৃথিবী। সেই চিন্তায় ব্রহ্মা ভগীরথকে মহাদেবের শরণ নিতে বললেন। শিব মাথা পেতে দাঁড়িয়ে নিজের জটায় ধারণ করলেন গঙ্গাকে। পাহাড়ের মাথা থেকে লাফিয়ে পড়লেন গঙ্গা। মহাদেব জটা জাল ছিন্ন ভিন্ন করে স্বর্গপ্রবাহিনী গঙ্গার ধারা মর্তে প্রবাহিত করলেন। সব শেষে সোজা সে হাজির হলো কপিল মুনির আশ্রমের দিকে। আর বঙ্গের মধ্যে গঙ্গার এই দক্ষিণমুখী শেষ ধারাটির নাম আমরা সবাই জানি, ভাগীরথী। সাগরদ্বীপে গঙ্গার জলের স্পর্শে সগর মুনির সেই 60,000 পুত্রের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হলে মুক্ত হলো তাদের আত্মা। লীলায়িত ছন্দে গঙ্গা যেন ঝাঁপ দিলেন সমুদ্রে। গঙ্গার সঙ্গে সাগরের মিলনে এই স্থান বিখ্যাত হলো গঙ্গাসাগর নামে, যেখানে অগণিত ভক্তের মাঝে নারায়ণের স্তব স্তুতি আর কপিল মুনির মন্দিরে রাম সীতার বিগ্রহ রয়েছে। কপিল মুনির প্রধান মন্দিরে গিয়ে দেখলাম কপিল মুনি ছাড়াও রাজা সগর, মা গঙ্গার কোলে ভগীরথ, অশ্বমেধের ঘোড়া, রাম সীতা, হনুমান, কালী, মহাদেব, তাদের সঙ্গে মা সিংহবাহিনীও পূজিতা। কলকাতা থেকে গাড়ি করে যাওয়াটা এখন খুব সহজ হয়েছে। ডায়মন্ড হারবার রোড দিয়ে কাকদ্বীপ অব্দি গিয়ে হারুট পয়েন্ট থেকে ফেরি নিতে হয়। সব তীর্থযাত্রীরা সেই পয়েন্টে জমায়েত হন। এই স্থানকে লট 8-এর ঘাট বলে। যেটি পেরিয়ে স্টিমারে করে সাগরদ্বীপ পৌঁছতে সময় লাগে মিনিট 45-এর মতো। গাড়ি ওপারে গ্রাম পঞ্চায়েতের সুবন্দোবস্তে পার্কিং ফি দিয়ে রেখে দিব্য চলে যাওয়া যায়। কচুবেড়িয়া পৌঁছতে হবে এবার। সেখান থেকে ভাড়ার গাড়ি করে গঙ্গাসাগর যেতে লাগে ঘন্টাখানেক। স্টিমারে করে যেতে যেতে অজস্র সিগালের ঝাঁক যাত্রীদের ছড়িয়ে দেওয়া দানার লোভে একেবারে কাছে এসে যায়। সে এক অপূর্ব অভিজ্ঞতা হয়। এ যেন এক মহা তীর্থক্ষেত্র, যেখানে এখনো সারে সারে হোটেল গড়ে ওঠেনি। শহরায়নের তেমন হিড়িক নেই। এক অভিনব মিলন ক্ষেত্র, যেখানে গেলেই উষা আর সান্ধ্য ব্রাহ্ম মুহূর্তে শোনা যায় সম্মিলিত শাঁখের আওয়াজ। খোল, করতাল, খঞ্জিরা, মঞ্জিরায় কীর্তনের অনুরণন। অগণিত মহাপুরুষরা নিজ নিজ আশ্রম গড়েছিলেন সাগর পাড়ে, মন্দির তুলেছিলেন আরাধ্যা দেবদেবীর। এখনো তাদের উত্তরসূরিরা সেখানে ধুনি জ্বালিয়েই বসে আছে। স্থান দিচ্ছে তীর্থযাত্রীদের, প্রসাদ বিতরণ করছে। সন্ধে তুলসীতলায় প্রদীপ থেকে ভোর 4টে মঙ্গল আরতি, কিছুই বাদ পড়ছে না সেখানে। এক স্বর্গীয় আবহ যেন। মনের মধ্যে হয় এক চরম প্রশান্তি। ঘুম ভাঙতেই শুনতে পেলাম এক মন্দিরের শঙ্খধ্বনি দিয়ে শুরু হলো সেই মঙ্গল আরতি। আর তা শেষ হতে হতেই আরেক মন্দির থেকে ভেসে আসে ঘণ্টার ধ্বনি। হিমেল বাতাসে কুয়াশা মাখা ভোরে হালকা স্বরে ভজন শুরু হয়। তারপর সেই ভজনের সুর কানের ভেতর দিয়ে যেন মরমে প্রবেশ করতেই মনে পড়ে যায় শহরে ফেরার কথা। অগণিত আশ্রম রয়েছে সেখানে, তাই চেনা পরিচিত কোনো আশ্রমে আগে থেকে একটু জানিয়ে রাখলেই রাত্রিবাসে কোনো অসুবিধা হবে না। আর খাওয়ার জায়গা প্রচুর। ডাল, ভাত, রুটি, তড়কা, মাছ, মাংসের আটপৌরে পথ রেস্তোরাঁতে সেরেই নিতে পারেন দুবেলার খাওয়া দাওয়া। তাহলে আর দেরি কেন? এই অঘ্রাণেই কোনো এক উইকেন্ডে ঘুরে আসুন না গাড়ি নিয়ে এই সাগরদ্বীপে। তবে ভিড়ে যাবেন না। পৌষ মেলায় যাওয়ার এক, পৌষ সংক্রান্তিতে যাওয়ার এক হ্যাপা রয়েছে এই মকর স্নানে। তাই নিরিবিলিতে সাগরদ্বীপ বা গঙ্গা সাগরে বেরিয়ে এসে দুদণ্ড শান্তির উইকেন্ড পান। আবারও বলি, শীত আসছে, ঘুরেই আসতে পারেন কলকাতার অতি কাছেই এত সুন্দর একটি জায়গায়।